আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তেলের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, জ্বালানির সরবরাহ এখন কেমন দেখছেন? আদিবা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে, গুলগফুর পেট্রোলিয়াম। এখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেল চালক যারা, তাদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদেরকে, এবং পেট্রোল পাম্প থেকে 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে একটি মোটরসাইকেলকে। তো আমরা আরও কয়েকটি যে রাজশাহী নগরীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, 24টি পেট্রোল পাম্প, এখানে আমরা বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে এসেছি। কোথাও কোথাও পেট্রোলের সংকট রয়েছে, কোথাও ডিজেলের সংকট রয়েছে, তবে সংকট এখনও রয়েছে। এবং রাজশাহীর যে জ্বালানি তেল যারা পরিবেশক, সেই পরিবেশক সমিতির যে সভাপতি মমিনুল হক, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে সব পেট্রোল পাম্পে সংকট কিছুটা রয়েছে। যারা গতকাল বাঘাবাড়ি থেকে ডিপো থেকে তেল নিয়ে আসতে পেরেছে, সেসব পেট্রোল পাম্পের সংকট নেই। এমন আমি এখন যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গুলগফুর পেট্রোলিয়াম, সেখানে গতকাল তারা বাঘাবাড়ি থেকে 13,500 লিটার তেল তারা নিয়ে এসেছে। এ কারণে এই পেট্রোল পাম্পে এখন আপাতত কোনো সংকট দেখা যাচ্ছে না। তবে আজকে তাদের একটি গাড়ির গিয়েছে যে ডিপোতে, সেখান থেকে আজকে 13,500 লিটার পাম্প তেল এখানে আসার কথা। তো এদেরকে যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ডিপো থেকে যে আজকে তাদেরকে কোনো তেল দেওয়া হবে না, তাদেরকে তেল দেওয়া হবে আবার আগামীকাল। তো এ কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়া হচ্ছে, সেই তেলগুলো গত 2 দিন আমরা যেটা দেখেছি, রিক্সা বিশেষ করে মোটর চালকদের যে একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, তারা এখন কিছুটা উৎকণ্ঠা কমে গেছে, কারণ তারা রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছে। আর রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে প্রতিটি পেট্রোল পাম্পে তাদের কড়া দৃষ্টি রয়েছে। তারা গতকাল পেট্রোল পাম্প মালিকদের ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছেন যেন তেল কোনো রকম মজুত করা না হয়। যে তেল তারা পাবে, সেই তেল যেন সাথে সাথে গ্রাহকদের দেওয়া হয়। এ কারণেই আমরা ভ্রাম্যমাণ আদালতে কোনো অভিযান দেখছি না, তবে তাদের নজরদারি রয়েছে বলে জেলা প্রশাসনকে আমাদেরকে জানানো হয়েছে। আদিবা, জানছিলাম জ্বালানি তেলের খবর। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে একথা বলেন তিনি। আইজিপি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। মব সৃষ্টি করে যারা ফায়দা লুটতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি। ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ডাকাতি রোধে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের পোশাক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান পুলিশ প্রধান। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখা হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন চট্টগ্রামে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, এই অভিযান সম্পর্কে সর্বশেষ আপনার কাছে আর কি তথ্য রয়েছে? হ্যাঁ আদিবা, চট্টগ্রামের যে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকা, এটি একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে দীর্ঘদিন ধরে এটি পরিচিতি পেয়ে আসছে এবং আজকে ভোর 5টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে। বলা যায় এটি স্মরণকালের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে সেনাবাহিনীর এসবি ছাড়াও বিভিন্ন সাজোয়াজান এবং অন্যান্য বাহিনীরও একই রকমভাবে এখানে বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্র এবং উপকরণ নিয়ে এখানে তারা অভিযান পরিচালনা করছে। যেই জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের এখনও পর্যন্ত সেখানে প্রবেশাধিকার
স্থগিত করা হয়েছে এবং আমরা সেখানে যেতে পারছি না। তবে আমাদেরকে পুলিশের অতিরিক্ত ডিআইজি যেটা জানিয়েছেন, এখানে অভিযান চলছে এবং প্রায় 3000-এর বেশি সদস্য এখানে কাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া র্যাবের হেলিকপ্টার এখানে ও কাজ করছে এবং যেই লিঙ্ক রুট যেটি আছে বাইজিৎ লিঙ্ক রুটে, সেখানে বিপুল পরিমাণে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এছাড়া পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যানবাহনগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। তো আমরা যেটা জানি এবং যে পুলিশ আমাদেরকে যেটা বলেছে, তারা ভোর 5টা থেকে অভিযান শুরু করেছে। বেশ কিছু সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং এখনও পর্যন্ত তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা হয়নি এবং হয়তো এটি দিনভর এই অভিযানটা পরিচালনা করা হবে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেসব সন্ত্রাসীরা আছে এবং দীর্ঘদিন ধরে যারা দেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বিভিন্ন অপরাধ করে এই জঙ্গল সলিমপুরে অবস্থান নেয় এবং সেই কারণে একাধিকবার আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান পরিচালনা করা হলেও তারা তেমন কোনো নিজেদের এই ক্ষতি হয়েছে। এর মধ্যে র্যাবের একজন উপপরিচালককে তারা সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে গত 19 জানুয়ারি। এর আগেও জেলা প্রশাসন সহ থানা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজন তাদের হাতে আক্রান্ত হয়েছে। আদিবাই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন শুনানি আজ দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। গত 2 মার্চ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ওই আদালতে বদলি করা হয়। এর আগে গত 23 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 9-এ অভিযোগ গঠনের উপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পর্যায়ে এসে মামলাটি বদলির আদেশ দেয়া হয়। গত বছরের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। তদন্ত শেষে একই বছরের 30 জুলাই শেখ হাসিনা সহ 286 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। 14 আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত 11 সেপ্টেম্বর আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। 2024 সালের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে শেখ হাসিনা তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের নির্দেশ দেন, যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাটোরে মুড়িকাটা পেঁয়াজ চাষ করে লোকসানে কৃষক। তাদের অভিযোগ, খরচের প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে প্রতি মণ পেঁয়াজ। এই অবস্থা থেকে উত্তরণে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের কৃষক আসিয়া বেগম ভালো দাম পাবেন সে আশায় এবছর মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন, কিন্তু এখন তার মাথায় হাত। গত বছর যে পেঁয়াজ 5,000 টাকা মণ বিক্রি হতো, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মণ দরে। উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তিনি, তাই শ্রমিকদের বদলে নিজেই কাজ করছেন। আসিয়ার মতো অনেক কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। যে সময় লাগাইছি সেই সময় হলো যে 4,000 টাকা মণ ছিল, এখন হলো যে 500-700। লোন করে টাকা নিয়ে মনে করেন যে পেঁয়াজ আবাদ করে লাস্টে দেখা যাচ্ছে কিস্তির টাকা শোধ হচ্ছে না, ঋণ আরো বাইরে যাচ্ছে। ব্যাপারী হচ্ছে কম দামে কিনিচ্ছে, আমরা ওই কম দামে দিয়ে বেচে লাইছি। এভাবে চললে পারা আমরা পিএস করা করতে পারবো না, বা পিএস করা ছেড়ে দিতে হয় প্রত্যেকটা কৃষকের। এই অবস্থায় কৃষকদের বাজারে পেঁয়াজ সরবরাহ কমিয়ে সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনুদান কর্মসূচির মাধ্যমে আমরা এয়ারফ্লো মেশিন দিয়েছি, যেটির মাধ্যমে কিন্তু একটা মেশিনে আপনার প্রায় 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তো যদি কৃষকরা এই এয়ারফ্লো মেশিন ব্যবহার করে এই যে মুড়িকাটা পেঁয়াজটা এটি যদি সংরক্ষণ করে কয়েকদিন, বিশেষ করে 1-2 মাস যদি সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু একটা ভালো দাম পেতে পারে। চলতি মৌসুমে নাটোর জেলায় 7,385 হেক্টর জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ ছাড়িয়ে প্রায় 8,500 হেক্টর পৌঁছেছে, যা থেকে এবছর 1,45,800 মেট্রিক টন পেঁয়াজের উৎপাদনের আশা করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা এজিএম চলছে। রাজধানীর ঢাকা ক্লাবে বেলা 11টায় শুরু হয়েছে এজিএম। এদিন নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটের আর প্রয়োজন পড়ছে না। সভাপতি সহ পরিচালকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাবের উন্নয়নের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন হয়েছে বলে জানা গেছে। সভাপতি ছাড়া 16 পরিচালক পদের জন্য যে 28 জন ভোট যুদ্ধ করতে চেয়েছিলেন তাদের মধ্যে 12 জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে 17 জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যে তালিকায় সভাপতি পদে একমাত্র প্রার্থী বরকতুল্লাহ বুলু। এদিন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। চলমান মৌসুমে মোহামেডান ফুটবল দলের বেতন ভাতা প্রদান, নিজস্ব মাঠ তৈরি সহ নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন কমিটির সামনে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।